থেকে রান্নাঘর মহিলাদের সমস্ত দিক কিন্তু সামলাতে হয় একা হাতে। আর এই একা হাতে সামলাতে গেলে মহিলাদের অনেকটা বুদ্ধি খাটিয়ে আর একটু টিপস ফলো করে, ঘরোয়া টিপস ফলো করে কিন্তু যদি কাজটা করে নেয় প্রত্যেকটা মহিলা, তাহলে কিন্তু সংসারে অনেক কাজ করা কিন্তু সহজ হয়ে যাবে। আর তার সঙ্গে কিন্তু অনেক সময় বাঁচবে, খরচ বাঁচবে, আর অনেকটা পরিশ্রমও কমবে। সেরকমই আজকে কিছু টিপস নিয়ে চলে এসেছি। চলো বন্ধুরা, শুরু করা যাক। বন্ধুরা দেখো, আমরা যখন বাজার থেকে এরকম ডিম কিনে আনি তখন দেখা যায় যে ডিমের গায়ে কালো কালো স্পট, মানে নোংরা লেগে থাকে। সেই নোংরাটা কি, সেটা তোমরা নিশ্চয়ই বুঝেই গেছো। এরকম কিন্তু ডিমের গাটা একদমই পরিষ্কার থাকে না। তো অনেকে যখনই এইরকম ডাইরেক্ট ডিমটা সেদ্ধ করতে বসায় তখন কি হয়, সেই নোংরাটা কিন্তু জলের মধ্যে ভেসে ওঠে। আর সেটা কিন্তু দেখতে একদমই ভালো লাগে না, উপরন্তু কিন্তু প্রচণ্ড ঘেন্না লাগে, দেখতে ঘেন্না লাগে। আর হাত দিয়ে কিন্তু অনেকেই কিন্তু সেই ডিমটা ধুতেও চায় না, কেননা ওই যে বললাম একটা ঘেন্না লাগে। তো বন্ধুরা, যখনই আমরা বাজার থেকে এরকম ডিম কিনে আনবো, একটা ছোট্ট কাজ করব। দেখো, তার জন্য এখানে বাটিতে আমি জল নিয়ে নিয়েছি, প্লেন যেরকম নর্মাল ঠান্ডা জল হয় সেই জল নিয়ে নিয়েছি। এবার জলের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে কিছুটা পরিমাণ টুথপেস্ট, হোয়াইট টুথপেস্ট এখানে দিয়ে দিচ্ছি। তোমরা যে কোনো ধরনের টুথপেস্টই কিন্তু এখানে ব্যবহার করতে পারো। এরপরে দেখো, এই অল্প পরিমাণ টুথপেস্ট নিয়ে কি করব, এখানে আমি কলগেট ইউজ করেছি, দেখতেই পারছো। তো এইভাবে কলগেটটা দিয়ে দিয়ে জলের মধ্যে আমি কিন্তু এরকম চামচের সাহায্যে পুরো কলগেটটা এইভাবে গুলিয়ে নেব, একদম জলের সঙ্গে পুরোপুরি কিন্তু গুলিয়ে নেব এইভাবে। এরপরে কি করব, গোলানো হয়ে গেলে জলের মধ্যে যখন পুরো কলগেটটা মিশে যাবে, তারপরে যে ডিমগুলো আমি রেখেছিলাম সেই ডিমগুলো এইভাবে জলের মধ্যে দিয়ে দেবো। তবে মাথায় রাখতে হবে যে ডিমটা যাতে পুরোপুরি ভিজে যায় জলের মধ্যে। এখানে দেখতেই পারছো আমার কিন্তু জলটা অনেকটা কম হয়েছিল, তো আমি কিন্তু আবারও পুনরায় জল দিয়ে পুরো একদম ডিমগুলোকে কিন্তু এরকম চুবিয়ে রাখলাম, যাতে পুরোপুরি ডিমগুলো এভাবে চুবানো অবস্থায় থাকে। এরপরে ডিমগুলোকে 1 ঘন্টা 1.5 ঘন্টা রেখে তারপরে যদি তোমরা তুলে নাও, তাহলে দেখবে তোমাদের ডিমের যে গাটা আছে সেটা কিন্তু, যে নোংরাগুলো ছিল সেটা একদমই চলে গেছে, উপরন্তু কিন্তু একদম ধপধপে সাদা হয়ে গেছে এবং পরিষ্কারও হয়ে গেছে। এরপরে তোমরা ডিমগুলোকে আবার তোমাদের ফ্রিজে হোক বা যেখানে রাখো সেখানে কিন্তু সহজে রেখে দিতে পারো। তো এখন তোমাদেরকে আমি ক্লোজ করে দেখাচ্ছি, ডিমের গা থেকে যে নোংরাগুলো ছিল সেগুলো কিন্তু অনেকটা মানে পুরোপুরি চলে গেছে। এইভাবে তোমরা বন্ধুরা করে দেখবে, আশা করি তোমাদের অনেকটা কাজে লাগবে। টিপসটা ভালো লাগলে অবশ্যই বন্ধুরা একটা লাইক করে দিও। চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে। বন্ধুরা, আমাদের প্রত্যেকের ঘরেই কিন্তু এরকম প্যান্ট থাকে, যেগুলো যদি কখনো ছিঁড়ে যায় বা হুক খুলে যায় বা কোনো সেলাইয়ের সমস্যা হয়, তো আমরা কিন্তু সেটাকে দোকানে নিয়ে যাই না, তো সেটা কিন্তু আমরা ঘরেই সেই সেলাইটা করে নিই। কেননা ফালতু ফালতু দোকানে নিয়ে গিয়ে আবার খরচ করার কোনো দরকার পড়ে না। কিন্তু যেটা সমস্যা হয় যে এই জিন্সের যে প্যান্টগুলো, এগুলো এতটাই মোটা হয় যে আমাদের ঘরে থাকা যে সুইগুলো থাকে সেগুলো এতটা সরু হয় যে স্মুথলি কিন্তু এই জিন্সের প্যান্টের মধ্যে ঢুকতে চায় না, কারণ জিন্সের কাপড় প্রত্যেকেই জানো যে অনেকটা কিন্তু মোটা হয়। তো সেক্ষেত্রে বন্ধুরা কি করবো, একটা ছোট্ট কাজ করে নিলে কিন্তু সহজে আমরা এই সুই দিয়েই জিন্সের প্যান্টগুলোকে আমরা সেলাই করে নিতে পারবো। সেটা কি কাজ, দেখো আমাদের প্রত্যেকের ঘরে কিন্তু এরকম সাবানের টুকরো থেকে থাকে। তো এই যে সাবানের টুকরোটার মধ্যে দেখো এইভাবে কিন্তু আমি যে সুচটা আছে সেটা এইভাবে এভাবে গ্যাপ গ্যাপ করে নিচ্ছি, ড্যাব ড্যাব করে নিচ্ছি। আর ড্যাব ড্যাব করে নেওয়ার ফলে কি হবে, যে সাবানের যে একটা মসৃণ একটা ব্যাপার থাকে সেটা কিন্তু এই সুইয়ের মাথাটা একদমই স্মুথ হয়ে যাবে। আর এরপরে যদি আমরা সেলাই করতে যাই সেক্ষেত্রে কিন্তু স্মুথলি আমাদের এই জিন্সের প্যান্টের মধ্যে সুইটা কিন্তু ইজিলি ঢুকে যাবে। দেখতেই পারছো, দেখো একদম কিন্তু একটু হয়তো প্রেস করতে হচ্ছে, তারপরে দেখো স্মুথলি কিন্তু সুইটা ঢুকে যাচ্ছে। এইভাবে কিন্তু আমরা সহজে সুই দিয়ে আমরা এরকম জিন্সের প্যান্ট, মানে যেগুলো ধরো মোটা কাপড়ের হয়, সেগুলো কিন্তু সেলাই করে নিতে পারবো। ছোট্ট টিপস বন্ধুরা, অবশ্যই তোমরা বাড়িতে অ্যাপ্লাই করে দেখো, আশা করছি তোমাদের কাজে লাগবে। ভালো লাগলে একটা লাইক করে দিও। চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে। বন্ধুরা, দীর্ঘদিন ধরে বার্নার যদি আমরা পরিষ্কার না করি সেক্ষেত্রে কিন্তু বার্নারগুলো প্রচণ্ড নোংরা হয়, আর দেখো এতটা পরিমাণ কালোও হয়ে যায়। আর এর ফলে কিন্তু এই ছিদ্রগুলো একদম অনেক সময় কি হয়, ছিদ্রগুলো বন্ধ হয়ে গিয়ে আমাদের এই গ্যাসের ওভেনের যে গ্যাসের যে আগুনটা সেটা কিন্তু অনেকটাই কমে যায়। আর সেক্ষেত্রে কিন্তু ঠিকঠাকভাবে সেই গ্যাসের যে আগুনটা আছে সেটা কিন্তু ঠিকঠাকভাবে আমাদের গ্যাসে লাগে না, মানে যেটা আমরা রান্না করি সেটা লাগে না। আর উপরন্তু অনেকটা গ্যাসও কিন্তু আমাদের খরচ হয়। তো বন্ধুরা, আমরা যদি মাঝে মাঝে এই বার্নারগুলোকে পরিষ্কার করে নিতে পারি তাহলে কিন্তু আমাদের গ্যাসটা আমরা প্রপারভাবে পাবো, আর এই বার্নারগুলোও কিন্তু অনেক দিন ভালো থাকবে। তো তার জন্য দেখো, আমি কিন্তু একদম ঝকঝকে তোমাদের করে দেখাতে পারবো না, কেননা এটা আমার অনেক পুরনো বার্নার। তাই আমি তোমাদেরকে যে কিভাবে পরিষ্কার করতে হয় সেই পদ্ধতিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তার জন্য দেখো, এখানে আমি নিয়ে নিয়েছি ভিনিগার।
ভিনিগার আমাদের প্রত্যেকের ঘরেই থাকে অ্যাভেলেবেল, তো এখানে ভিনিগার নিয়ে নিলাম। ভিনিগার নেওয়ার পর আমাদের ঘরে থাকা যে খাবার সোডা থাকে সেই খাবার সোডাও কিন্তু এর বার্নারগুলোর মধ্যে দিয়ে দিলাম। এবার বার্নারগুলোর মধ্যে এই যে ভিনিগার আর খাবার সোডাটার মধ্যে কি করতে হবে, এরপরে আমি একটু ভিম লিকুইড এর উপর দিয়ে একটু ছড়িয়ে দেবো। তো তোমরা চাইলে কিন্তু এখানে যে গুঁড়ো যে সাবান বা ধরো যে ডিটারজেন্ট পাউডার থাকে সেটাও কিন্তু তোমরা ইউজ করতে পারো। তো এখানে আমি ভিম লিকুইড ইউজ করছি। তো এরপরে কি করব, একটু তোমাদের ঈষদুষ্ণ গরম জল, মানে খুব বেশি গরমও না আবার খুব বেশি ঠান্ডাও না, সেরকম এখানে জলটা কিন্তু জলের মধ্যে পরিপূর্ণভাবে এই বার্নারগুলো চুবিয়ে রাখতে হবে কিছুক্ষণ। আর চুবিয়ে রাখার পর তারপরে তোমার 2 থেকে 3 ঘন্টার পর যদি এসে তোমরা এই বার্নারটা পরিষ্কার করো, সেক্ষেত্রে কিন্তু তোমাদের বার্নারটা দেখবে আগের তুলনায় অনেকটা ক্লিন হয়ে গেছে, আর পরিষ্কার করতেও কিন্তু অতটা কষ্ট তোমাদের হবে না। আর এটা সবথেকে ভালো হয় রাত্রির বেলা যদি তোমরা এই জিনিসটা দিয়ে তোমরা যদি এরকম সারা রাত চুবিয়ে রাখতে পারো, সেক্ষেত্রে কিন্তু তোমাদের রেজাল্টটা আরও ভালো আসবে। তো দেখো এখানে কিন্তু আগে যে আমার বার্নারগুলো এতটা পরিমাণ কালো ছিল, সেই তুলনায় কিন্তু বার্নারটা অনেকটা পরিষ্কার হয়ে গেছে, দেখতেই পারছো। আর এইটা যদি তোমরা রেগুলার বেসিসে করো, সেক্ষেত্রে কিন্তু তোমাদের বার্নারটা একদম চকচকে থাকবে নতুনের মতো। আর যেহেতু এটা আমার অনেক পুরনো বার্নার, সেহেতু আমার কিন্তু একদম চকচকে হয়নি, তবে কিন্তু আগের তুলনায় অনেকটা পরিষ্কার হয়েছে। অবশ্যই বন্ধুরা প্রত্যেকটা জিনিস দেখবে যত্ন সহকারে করলে কিন্তু সেই সমস্ত জিনিসগুলো খুব সুন্দর থাকে। টিপসটা ভালো লাগলে অবশ্যই বন্ধুরা একটা লাইক করে দিয়ে চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে। বন্ধুরা আমরা প্রত্যেকেই কিন্তু এরকম বেসিনে মানে বাসনপত্র রেখে থাকি। এবার রাত্রিবেলা যে সমস্যাটা হয়, এই যে পাইপ লাইন দিয়ে বিভিন্ন পোকামাকড় কিন্তু বেরোতেই থাকে। শুধু বেসিন নয়, আমরা যেখানে ধরো মুখ ধুই সেই বেসিনের নলটা দিয়েও কিন্তু প্রচণ্ড পরিমাণে রাত্রিবেলা ছোট ছোট আরশোলা পোকামাকড় বিভিন্ন কিন্তু এরকম বেরোতেই থাকে। আর এইগুলো কিন্তু দেখতে একদমই ভালো লাগে না, যখনই রাত হয় না কেন এদের উপদ্রব কিন্তু বেড়েই যায়। তো বন্ধুরা ছোট্ট একটা কাজ করে নেব, যখনই আমরা এখানে দেখো একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি, পেঁয়াজ আমাদের প্রত্যেকের ঘরেই থাকে। তো পেঁয়াজ নিয়ে কি করতে হবে, এই যে পেছনের যে শিকড়ের দিকটা সেখান থেকে একটু মোটা করে কেটে নিতে হবে। কেটে নেওয়ার পর এটাই কিন্তু আমাদের একটা দারুণ কাজে লাগবে বন্ধুরা। যখন আমরা রাত্রির বেলা ঘুমাতে যাব, তো আমরা প্রত্যেকেই কিন্তু ঘুমাতে যাওয়ার আগে কি করি, আমাদের যে সিঙ্কটা রয়েছে সেখান থেকে সমস্ত বাসনপত্র কিন্তু আমরা বার করে একটা জায়গায় রেখে দিই ধুয়ে টুয়ে। তো তারপরে কি করব, এই যে পেঁয়াজের যে পেছনের অংশটা আমি কাটলাম সেটা এইভাবে মুখের মধ্যে, মানে যে নলের যে মুখের মধ্যে এইভাবে দিয়ে একটা বাটি দিয়ে চাপা রেখে দেবো। এক্ষেত্রে কী হবে, পেঁয়াজের একটা তীব্র গন্ধ সেটা কিন্তু কোনো পোকামাকড় আরশোলা কেউ সহ্য করতে পারে না। আর যেহেতু বাটিটা চাপা দিয়েছি, সেক্ষেত্রে কিন্তু গন্ধটা খুব একদম প্রপারলি এই পাইপের মধ্যে যাবে, যার জন্য কিন্তু কোনো পোকামাকড় কিন্তু আর উঠতে পারবে না উপরের দিকে। টিপসটা ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক করে দিও। চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে। বন্ধুরা আমরা কিন্তু প্রত্যেকেই এরকম মোবাইলের চার্জার ইউজ করি, আর এই চার্জারগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই সাদা রঙের হয়। কিন্তু এই চার্জারগুলো দীর্ঘদিন ধরে ইউজ করতে করতে কী হয়, চার্জারগুলো কিন্তু একটা মানে প্রচণ্ড পরিমাণে নোংরা হয়। আর এটা যদি আর এই তারগুলো কিন্তু আমরা জল দিয়ে কিন্তু পরিষ্কার করতে পারি না। আর যেহেতু সাদা জিনিস নোংরা হলে কিন্তু একদমই সেটা দেখতে ভালো লাগে না। তো বন্ধুরা আমাদের মাঝে মাঝে উচিত প্রত্যেকটা জিনিসকে পরিষ্কার রাখা। তার জন্য কি করতে হবে, দেখো এখানে আমি একটা কোকোনাট অয়েল নিয়ে নিয়েছি। আমাদের প্রত্যেকের ঘরেই কম বেশি এরকম নারকেল তেল থাকে, তো এখানে আমি কোকোনাট অয়েলটাই ইউজ করছি। তো কোকোনাট অয়েল এরকমভাবে নিয়ে একটা কটনের মধ্যে এইভাবে তেলটা নিয়ে নিলাম। নিয়ে এরপরে দেখো তোমাদেরকে এই তারটা আমি পরিষ্কার করে দেখাবো। দেখে মনে হচ্ছে তারটার গায়ে কোনো ময়লা নেই, কিন্তু বন্ধুরা এই তারটার গায়ে এতটা পরিমাণ ময়লা আছে তোমরা দেখলে অবাক হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আমি টেনে টেনে ভালো করে কিন্তু আমি তারটাকে পরিষ্কার করে নিচ্ছি। এর প্রথমে দেখো খুলে নিলাম, এরপরে দেখো আমি ভালো করে এরকম একটু সময় নিয়ে করতে হবে। তো এইভাবে প্রত্যেকটা সাদা জিনিসকে কিন্তু আমরা এইভাবে পরিষ্কার করে নিতে পারি। আর যেহেতু এটা ইলেকট্রিকের জিনিস, সেহেতু এটা কিন্তু আমরা জল দিয়ে একদমই পরিষ্কার করব না, তাই আমি এখানে নারকেল তেল দিয়ে দেখাচ্ছি। এরপরে দেখো চার্জারের যে মেন যে অংশটা সেটাও কিন্তু আমি পরিষ্কার করে নিচ্ছি। আর আমি এটা করি বলেই কিন্তু আমার চার্জার খুব একটা বেশি নোংরা হয় না, আর চার্জারটা কিন্তু খুব একটা নোংরাও হয় না, প্লাস আমার কিন্তু চার্জারগুলো একদম সাদাই থাকে। তো তার সত্ত্বেও দেখো এতটা মানে পরিষ্কার রাখার পরেও কিন্তু তারপরেও আমার এই চার্জার থেকে এতটা পরিমাণ ময়লা বেরিয়েছে। তারপরেও দেখো আমি বারবার ডলে ডলে তোমাদেরকে দেখাচ্ছি, কারণ আমি সপ্তাহে অন্তত এটা একদিন করে থাকি, যার জন্য কিন্তু আমার এই প্রবলেমটা হয় না। তো দেখো আমি কটনটাও তোমাদের সঙ্গে শেয়ার করব যে কটনে কতটা পরিমাণ ময়লা কিন্তু এই চার্জারের তারটা থেকে বেরিয়েছে।
তো এইভাবে তোমরা প্রত্যেকটা জিনিস সেই যে চার্জারগুলো সেটা পরিষ্কার রাখবে, দেখবে চার্জারগুলো কিন্তু নষ্ট হবে না। টিপসটা ভালো লাগলে অবশ্যই একটু ট্রাই করো, বাড়িতে ভালো লাগলে লাইক করো। চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে। বন্ধুরা আমরা কিন্তু এখন প্রত্যেকেই মিক্সি মেশিনেই আমরা কিন্তু মশলা করে থাকি। তো মিক্সি মেশিনে মানে শিলপাটার ব্যবহারটা কিন্তু আমরা একদমই ভুলে গেছি। তো মিক্সি মেশিন আমাদের কি হয়, যখনই আমরা ইউজ করি তো তারপরে কি হয়, যখনই আমরা মিক্সি মেশিনটার ব্যবহারটা শেষ হয়ে যায়, মশলা করার পর আমরা যখন কিচেন স্ল্যাব মুছি বা মিক্সি মেশিনের গাটা মুছতে যাই, সেক্ষেত্রে এই মিক্সি মেশিনটা এমনভাবে এই কিচেন স্ল্যাবের মধ্যে আটকে থাকে যে সেটা কিন্তু সহজে সরানো যায় না। সেটা কেন আটকে থাকে দেখো, এই যে মিক্সি মেশিনের নিচে এই যে রবার যে প্যাডগুলো থাকে, সেটার জন্যই কিন্তু একদম আঠার মতো চিপকে থাকে এই মেশিনটা কিচেন স্ল্যাবের সঙ্গে। আর যখনই আমরা এই মশলা করার পর এই মেশিনটা পরিষ্কার করতে যাই বা আমরা কিচেন স্ল্যাবটা পরিষ্কার করতে যাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের খুব সমস্যা হয়। দেখতেই পারছো এখানে আমি কতগুলো জলের বোতলের যে ঢাকনাগুলো থাকে ছোট ছোট, সেই ঢাকনা নিয়ে নিয়েছি। এরপরে দেখো 4টে ঢাকনা আমি এরকম 4টে পায়ের মধ্যে এইভাবে আটকে দিচ্ছি। আর এই ঢাকনাগুলো এমনই যে একদম কিন্তু সেট হয়ে এরকম বসে থাকবে, খুলেও যাবে না। এরপরে বন্ধুরা যখনই তোমরা এরকম মিক্সি মেশিনটা এরপরে কিচেন স্ল্যাবে লাগলে দেখো তোমরা কিন্তু ইজিলি মানে মেশিনটা এদিক ওদিকে সরাতে পারছো। এবার মশলা করে নেওয়ার পর আমাদের যখন মেশিনটা পরিষ্কার করব, তখন এরকম আমরা বারবার সরিয়ে সরিয়ে এইভাবে আমরা মেশিনটা পরিষ্কারও করে নিতে পারবো। পাশাপাশি যে কিচেনে যে স্ল্যাবটা রয়েছে সেই স্ল্যাবটাও কিন্তু আমরা এই মিক্সি মেশিনটা সরিয়ে সরিয়ে সেই জায়গাটাও কিন্তু পরিষ্কার করে নিতে পারবো। তো এইভাবে বোতলগুলো তোমরা কিন্তু ইউজ করে দেখবে, আশা করি তোমাদের অনেকটা কাজ লাগবে। দেখো তারপরে আমি বোতলগুলো খুঁড়িয়ে আবার দেখাচ্ছি। দেখো মিক্সি মেশিনটা কিন্তু একদম কিচেন স্ল্যাবের মধ্যে এঁটে আছে। তো অবশ্যই বন্ধুরা যখনই তোমাদের মশলাপাতি হয়ে যাবে না কেন এই কাজটা করে দেবে। তো বন্ধুরা আজকের এই টিপসগুলো তোমাদের কেমন লাগলো জানাতে ভুলবে না। ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো।